আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিবিএ ফার্স্ট ইয়ারের 3 নম্বর লেকচারে চলে আসছি, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো ইকুয়েশনের আজকে 3 নম্বর লেকচারে আমরা চলে আসছি। সো দেখি আজকের ম্যাথটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে আমির হোসেন স্টার্টেড এ বিজনেস অন 1 জানুয়ারি 2017, ইনভেস্টিং ক্যাশ টাকা 42,000 অ্যান্ড ইকুইপমেন্ট টাকা হলো 15,000 টাকা। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ ট্রানজ্যাকশন ওয়ার অ্যাজ ফলোজ। প্রথম মাসের ট্রানজ্যাকশানগুলো এখানে দেওয়া আছে, এটাই আমাদেরকে বলছে আর কি। এখন আসি 2000 জানুয়ারিতে আমরা প্রথমে দেখি আমাদের এখানে জানতে চাইছে কি, তাহলে আরও ভালো। এখানে আমাদের বলছে প্রিপেয়ার্ড দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন টেবুলার ফর্ম। অর্থাৎ টেবুলার চকের মধ্যে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখাতে বলছে। তো আমরা শুরু করি প্রথম থেকে। আমরা জানি যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের কী হবে, দুই পাশ সমান হবে। তো দুই পাশ সমান, এক পাশে যদি যোগ হয় আরেক পাশেও যোগ হবে, এক পাশে যদি বিয়োগ হয় আরেক পাশেও বিয়োগ হবে। সমান সমানের একই পাশে যদি যোগ বিয়োগের কাহিনী থাকে তাহলে একবার যোগ হবে একবার বিয়োগ হবে, আবার যদি একবার যোগ হয় বিয়োগ হয় আবার একবার যোগ হবে। অর্থাৎ সমান সমানের একই পাশে যদি হয়, অর্থাৎ এই যে সমান সমানের এই এক পাশে নিয়ে আমরা কাজ করব। যদি একবার যোগ হয় এখানে লাইবিলিটিস যদি যোগ হয় ওনার্স ইকুইটি বিয়োগ হবে, আবার ওনার্স ইকুইটি যদি বিয়োগ হয় লাইবিলিটিস যোগ হবে। সমান সমানের এক পাশের কাহিনী এটা। আর দুই পাশে যদি করতে চাই, এক পাশে যদি প্লাস হয় আরেক পাশেও প্লাস হবে। সমান সমানের দুই পাশের কাহিনী, এক পাশে মাইনাস হবে আরেক পাশে মাইনাস হবে। সো দুই পাশ সমান হতে হবে দিন শেষে আমাদের। ওকে, এখন আসি আমরা দেখি। এখানে বলছে আমির 2 নম্বরের জানুয়ারি 2 তারিখে বলছে পেড অফিস রেন্ট ফর দ্য মান্থ টাকা 2,500 ক্যাশ। আমাদের অফিস রেন্ট মানে কি ভাড়া পরিশোধ করছে কত, ফর দ্য মান্থ 2,500 টাকা। 2,500 টাকা ভাড়া পরিশোধ করে যাবে তা কী হবে, যেহেতু ভাড়া মানে ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট। সো ভাড়া হিসেব ডেবিট, ক্যাশ ক্রেডিট, যেহেতু নগদে পরিশোধ করছে, নগদে পরিশোধ করার ফলে আমাদের থেকে কি চলে যাচ্ছে, নগদ টাকা চলে যাচ্ছে। সো আমাদের রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরপরে জানুয়ারি 3 আমাদের বলছে হলো, তাহলে আমরা ইকুয়েশনে দেখি। এই যে প্রথমে আমরা লিখলাম এই যে, আচ্ছা এখানে আমরা 2 নাম্বারটা নিয়ে বলছে, 1 নাম্বারটা দেখি। এখানে যেহেতু ইকুয়েশন বলছে এখানে 1 নাম্বারটা দেখাতে হবে। ইনভেস্টিং ক্যাশ টাকা হলো 42,000 টাকা। 42,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করছে, আর ইকুইপমেন্টও ব্যবসায় আনছে 15,000 টাকা। সো আমরা পুরোটাকে বলতে পারি কি বিনিয়োগ করছে প্রথম। ব্যবসায় যেটা নিয়ে ব্যবসা শুরু করে সেটাই হলো আর কি বিনিয়োগ। সো আমরা তাহলে প্রথম মাসে প্রথম 1 তারিখে লিখব ক্যাশ ডেবিট 42,000 টাকা, ইকুইপমেন্ট ডেবিট 15,000 টাকা, আর হলো ক্যাপিটাল ক্রেডিট কত 42,000 আর 15,000 যেটা হয় 57,000 মেবি, হ্যাঁ 57,000। এই যে ক্যাশ ডেবিট 42,000 টাকা, ইকুইপমেন্ট ডেবিট 15,000 টাকা, আর ক্যাশ ক্রেডিট 57,000 টাকা। ক্যাশ ক্রেডিট বা যোগ ওনার সিকিউরিটি, ক্যাপিটাল ক্রেডিট বা যোগ, মনে রাখবা ক্যাপিটাল ক্রেডিট বা যোগ। আর এগুলো ডেবিট মানে ডেবিট যোগ এই কথা। তাহলে 1 নাম্বারটা গেলে 2 নাম্বারটা আমরা বলছি রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এই যে রেন্ট ডেবিট মানে কি ওনার সিকিউরিটি থেকে ব্যয়গুলো কী হয় বাদ যায়, আমরা শিখছিলাম বেসিক ক্লাসে। তো বাদ দিয়ে দেবো আমরা, এখান থেকে মাইনাস হলে এখানেও মাইনাস হবে। আর ক্যাশ যদি মাইনাস হয় তার মানে এই পাশে মাইনাস হলে ওই পাশেও মাইনাস হবে, সমান সমানে দুই পাশ সমান করতে হবে। সো এটা আমরা বুঝলাম। এরপরে আসি 3 নম্বরে, পার্সেজে ক্যাবিনেট ফর টাকা 10,000 অন অ্যাকাউন্ট। এখানে ক্যাবিনেট এটা হলো আমাদের একটা সম্পদ। তো সম্পদ বাকিতে ক্রয় করছে। অন অ্যাকাউন্ট মানে কি আমরা আগের ক্লাসে শিখছি, অন অ্যাকাউন্ট মানে কি বাকিতে ক্রয় করছে। বাকিতে ক্রয় করলে তোমাদের দায় বৃদ্ধি পাবে। তার মানে ক্যাবিনেট ডেবিট, বা ক্যাবিনেটকে আমরা এটা ফার্নিচারও বলতে পারি, হ্যাঁ ফার্নিচার বলতে পারি, বা ইকুইপমেন্টও বলতে পারি। তোমরা চাইলে ইকুয়েশনের মধ্যে ফার্নিচার গড় দিতে পারো, দিয়ে এটা দিতে পারো। আমি এটা ইকুইপমেন্টের মধ্যে যুক্ত করে দিয়েছি, যন্ত্রপাতি বা এর মধ্যে, বাট তোমরা ফার্নিচার দিয়ে করলে এটা আরও বেশি বেটার হবে। ওকে, সো আমাদের এটা জার্নাল কী হবে, ক্যাবিনেট বা ফার্নিচার ডেবিট, আর হলো ক্যাশ অ্যাকাউন্টস পেয়েবল মানে কি পাওনাদার বৃদ্ধি পাইছে। সো দায় বৃদ্ধি পাইছে। সো আমরা এই যে কত আমাদের বিরক্তিকর একটি মনে থাকে নাকি কোনটা কোন, এই যে 10,000 টাকা, এই যে 10,000 টাকা ইকুইপমেন্ট ডেবিট, আর হলো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট।
ইকুইপমেন্ট ডেবিট আর হলো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর এখানে তোমরা চাইলে ইকুইপমেন্টের পরে ফার্নিচার ঘর দিয়ে তারপর ফার্নিচারের মধ্যে তোমরা 10,000 টাকা লিখতে পারো। আর হলো অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু দায় বৃদ্ধি পাইছে, দায় বৃদ্ধি এখানে আমরা 10,000 টাকা লিখছি। এরপরে আসি 7 নম্বরে। 7 নম্বরে বলছে পেড টাকা 3,000 ক্যাশ ফর ওভার অ্যাডভার্টাইজিং বিল ফর দ্য মান্থ অফ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। আমরা ম্যাথ করতেছি কয় মাসের? 1 মাসের। এই যে ফার্স্ট মান্থ 1 মাসের ম্যাথ করতেছি। এখন এখানে পেড করছে 2 মাসে, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। তার মানে আমাদের এখন অগ্রিম পরিশোধ করছে না, অগ্রিম পরিশোধ করছে না। তো অগ্রিম পরিশোধ করলে কী হবে? প্রিপেড অ্যাডভার্টাইজিং। প্রিপেড অ্যাডভার্টাইজ মানে কি তোমার অগ্রিম বিজ্ঞাপন আর কি। অ্যাডভার্টাইজিং মানে কি বিজ্ঞাপন, অগ্রিম বিজ্ঞাপন দিছে। আর হলো আমাদের থেকে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। সো নগদ টাকা ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। প্রিপেড অ্যাডভার্টাইজ ডেবিট। এই যে প্রিপেড অ্যাডভার্টাইজ ডেবিট 1500 টাকা, ক্যাশ ক্রেডিট 3,000 টাকা। আচ্ছা, এখানে আমরা এটার ফুল জাবেদা দেব, যেহেতু আমরা এটা করতেছি, কি কয়, অ্যাকাউন্টিংয়ে কোয়েশ্চেন করতেছি। তো আমরা ফুল জাবেদা দেবো। পেড করছি কত? 3,000 টাকা। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কত? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হচ্ছে আমাদের 2 মাসের মধ্যে এক মাস হলো এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট 1500 টাকা। এক্সপেন্স আমরা জানি ওনার সিকিউরিটি থেকে বিয়োগ হবে। দেখো আমি বোঝাচ্ছি। এক্সপেন্স আমরা ওনার সিকিউরিটি থেকে বিয়োগ করছি 1500 টাকা। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট বা বিয়োগ এখানে 1500 টাকা। এরপর হলো প্রিপেড অ্যাডভার্টাইজ। প্রিপেড অ্যাডভার্টাইজ মানে কি সম্পদ। প্রিপেড অ্যাডভার্টাইজ ডেবিট 1500 টাকা। এই যে প্রিপেড অ্যাডভার্টাইজ ডেবিট 1500 টাকা। আর হলো ক্যাশ ক্রেডিট 3,000 টাকা, কারণ নগদ 3,000 টাকা গেছে। সো ক্যাশ ক্রেডিট 3,000 টাকা। ওকে, এগুলো মেন হলো আমাদের জার্নাল পড়তে হবে। জার্নাল পড়লে অ্যাকাউন্টিং ইকুয়েশন একদম ইজি। এরপরে আসি 10 নম্বর। 10 নম্বরে বলছে আমাদের রিসিভড টাকা 5,500 ক্যাশ ফর সার্ভিস রেন্ডার। এখানে ক্যাশ ফর সেবায়ের জন্য সে 5,500 টাকা রিসিভ করছে। সো রিসিভ করার ফলে কী আসছে তোমার কাছে? নগদ টাকা আসছে। নগদ টাকা আসছে, ক্যাশ ডেবিট আসলো, যেহেতু সার্ভিসের মাধ্যমে আসছে সেবায় ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সো ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই যে আমরা এখানে ক্যাশ ডেবিট লিখলাম 5,500 টাকা, সার্ভিস রেভিনিউ ক্রেডিট বা যোগ 5,500 টাকা। যোগ মানে কি আমরা জানি যে ওনার সিকিউরিটির সাথে সেবা আয়গুলো যোগ হবে। সো ক্রেডিট বা যোগ, আর ক্যাশ ডেবিট আর হলো সার্ভিস রেভিনিউ ক্রেডিট 5,500 টাকা। এর 15 তারিখে বলছে হলো পার্সেল অফিস সাপ্লাইস টাকা 600 ক্যাশ। অফিস সাপ্লাইজ ক্রয় করছে 600 টাকা ক্যাশে। তো অফিস সাপ্লাইজ এটা আমাদের কি সম্পদ। তো সাপ্লাইজ ডেবিট 600 টাকা, ক্যাশ ক্রেডিট 600 টাকা, একই কথা। 600 টাকা। এই যে অফিস সাপ্লাইজ সম্পদ, যেহেতু সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ একদিকে বাড়ছে আরেকদিকে নগদ টাকা কমছে, সম্পদ কমছে, ক্যাশ ক্রেডিট। সম্পদ ডেবিট, ডেবিট ক্যাশ ক্রেডিট, সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট 600 টাকা। এরপরে আসি 18 তারিখ। 18 তারিখ বলছে উইথড্র। উইথড্র মানে কি উত্তোলন করা। উইথড্র টাকা 1,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। ব্যক্তিগত কারণে সে 1,000 টাকা উত্তোলন করছে। উত্তোলন করলে কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 1,000 টাকা। উত্তোলন আমরা জানি যে কি ওনার সিকিউরিটি থেকে বিয়োগ হয়। আমি এটা আবার একটু বলে যা তোমাদের মনে থাকে। ওনার সিকিউরিটির সাথে 4টা উপাদান যোগ বিয়োগ হবে। ক্যাপিটাল, ক্যাপিটাল কী হবে? যোগ হবে। ক্যাপিটাল যোগ আয়, আয় মানে কি রেভিনিউ। ক্যাপিটাল যোগ রেভিনিউ মাইনাস হবে ব্যয়, ব্যয় বা এক্সপেন্ডিচার। ব্যয়গুলো দেখো আমরা এখান থেকে মাইনাস করে। এরপরে হলো উত্তোলন। উত্তোলন মানে কি উইথড্র। উইথড্র মানে কি উত্তোলন বা ড্রয়িংস উত্তোলন। সো এগুলো মাইনাস হবে আর যোগ হবে রেভিনিউ। তো আমাদের এখানে উত্তোলন করছে কত? উত্তোলন করছে 1,000 টাকা। সো উত্তোলন হিসাব ডেবিট, ক্যাশ ক্রেডিট। 1,000 টাকা কই আমাদের এখানে? উত্তোলন হিসাব ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই যে 1,000 টাকা, এই যে 18 তারিখ 1,000 টাকা ক্রেডিট হবে, ক্যাশ ক্রেডিট আর হলো উত্তোলন। এই যে এখান থেকে মাইনাস করছি উত্তোলন। এই যে ড্রয়িংস, ড্রয়িংস মানেও কি উত্তোলন। আচ্ছা, তোমাদেরকে এখানে আরেকটা কাহিনী বলি, উত্তোলনের কাহিনীটা। যদি তোমাদের কোশ্চেনে কোনো কিছু বলা না থাকে ব্যক্তিগত কারণে নাকি এমনি নাকি কেমনে, যদি পার্সোনাল কথা না বলতো, তাহলে আমরা বুঝতাম সেটা ব্যবসায়ের কাজে উত্তোলন করছে। কিভাবে উত্তোলন করছে? ব্যবসায়ের কাজে উত্তোলন করছে। আর ব্যবসায়ের কাজে উত্তোলন করে তখন আর তোমার হবে না, কী কয়, উত্তোলন লিখতে পারবো না। অর্থাৎ আমরা উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট লিখতে পারবো না। তখন আমরা লিখতে হবে ক্যাশ ডেবিট, ব্যাঙ্ক ক্রেডিট। কী লিখবো তখন আমরা? ক্যাশ ডেবিট, ব্যাঙ্ক ক্রেডিট।
কিন্তু যেহেতু এখানে আমাদের পার্সোনালের কারণে বলছে, তার মানে এটা উত্তোলন হবে। ব্যবসায়ের কাজে বললে উত্তোলন হবে না, তখন নগদান হবে। আর যদি ব্যক্তিগত কাজে বলে তখন উত্তোলন হবে আর ক্যাশ ক্রেডিট হবে। আর ব্যবসায়ের কাজে বললে তখন এটা আমাদের ক্যাশ ডেবিট হবে, ব্যাংক ক্রেডিট হবে। আর যদি সরাসরি কোশ্চেনে বলে ব্যবসায়ের কাজে ফর বিজনেস পারপাস, ব্যবসায়ের কাজে ইয়ে করে উত্তোলন করে, তাহলে ওইটাও আমাদের ক্যাশ ডেবিট আর হলো নগদান হিসেবে ব্যাংক ক্রেডিট হয়ে যাবে। সো আশা করছি বুঝতে পারছো উত্তোলনের কাহিনীটা। এরপরে 20 তারিখে আমরা দেখি, 20 তারিখে বলছে সার্ভিস রেন্ডার্ড অ্যান্ড আর্নের টাকা 12,000 বাট নট এয়ার রিসিভড। সার্ভিস রেন্ডার এর সেবা আর কি, আর্নেড হচ্ছে 12,000 টাকা, বাট নট এয়ার রিসিভড। সেবা আয় করছে কিন্তু এখনো মানে নগদে পায়নি। সো নগদে না পাইলে এটা আমরা বলতে পারি বকেয়া আয়। বকেয়া আয় মানে কি দেনাদার। তো দেনাদার ডেবিট আর হলো সেবা আয় ক্রেডিট। দেনাদার ইংলিশ নাম কি, অ্যাকাউন্টস রিসিভেবল। পাওনাদার ইংলিশ নাম কি, অ্যাকাউন্টস পেয়েবল। সো 20 তারিখে আমাদের এই যে এ আর মানে কি, অ্যাকাউন্টস রিসিভেবল কত, 12,000 টাকা দেনাদার হিসাব ডেবিট আর হলো রেভিনিউ ক্রেডিট। রেভিনিউ ক্রেডিট, রেভিনিউ মানে কি আমাদের এখানে যোগ হবে, এই যে 12,000 টাকা যোগ। এরপরে বোরের টাকা 8,000 ফ্রম সোনালী ব্যাংক অ্যাগেনস্ট নোটস পেয়েবল। নোটস পেয়েবলের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে 8,000 টাকা ঋণ করছে। তো এটা তো আমরা আগের ম্যাটটা তো করছি, যে বোরেড মানে কি ঋণ করা। সো ঋণ করার ফলে তোমার কাছে নগদ টাকা আসতেছে, আরেক দিকে দায় বাড়তেছে। সো নগদ টাকা আসলে ক্যাশ ডেবিট আর দায় বাড়লে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। না, এখানে নোটস পেয়েবলের মাধ্যমে যেহেতু ঋণ নিছে, তার মানে নোটস পেয়েবল ক্রেডিট, এটাও একটা দায়। এই যে 8,000 টাকা, ওকে, ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট 8,000 টাকা। এরপরে আসি 26, রিসিভড ক্যাশ টাকা 6,500 ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল। আচ্ছা, অ্যাকাউন্টস রিসিভেবল থেকে 6,500 টাকা কী করছে, আদায় করছে। তা আদায় করলে আমাদের কাছে কী আসছে, নগদ টাকা আসছে, রাইট। নগদ টাকা আসলে কি হবে, নগদ টাকা আসে, দেখো আমি বলি, অ্যাকাউন্টস রিসিভেবল থেকে তুমি টাকা পাইতে, এখন সেই টাকা আদায় করছো, তা আদায় করলে তোমার কাছে নগদ টাকা আসছে, আরেকদিকে অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার কমতেছে না, সম্পদ একদিকে বাড়তেছে আরেকদিকে কমতেছে, তার মানে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর হলো দেনাদার হিসেব ক্রেডিট। কত, 6,500 টাকা। এই যে একবার লিখলাম ক্যাশ ডেবিট আর হলো দেনাদার হিসেব ক্রেডিট, 6,500 টাকা। আমাদের এখানে কোন একটা বেশি জানে আবার একটু, এখানে সোনালী ব্যাংক এগেনস্ট নোটস পেয়েবল রিসিপ্ট আর্ন। আচ্ছা, এটা আমি এক্সট্রাভাবে বলি, এটা নিয়ে তোমরা প্যারা নিয়ে, যারা এডমিশন দেয় তাদের জন্য আর কি অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। তাও আমি তোমাদেরকে একটু বলার জন্য বলি, তোমাদের হয়তো অনেকে বুঝতে পারবে যে এটা, বাট এইখানে লাগবে না বিষয়টা এরকম। যেমন এটা আমরা ওই যে হিসাব বিজ্ঞানে দুইটা ভিত্তি শিখছি না, যে একটা হলো নগদান ভিত্তি আর একটা হলো বকেয়া ভিত্তি। এখন তোমরা বলতে পারবে এটা কোন ভিত্তিতে গেছে। সার্ভিস রেন্ডার্ড অ্যান্ড আর্নের টাকা 12,000 বাট নট ইয়েট রিসিভড, এটা কোন ব্যক্তিতে গেছে, হিসাব বিজ্ঞানের দুইটা ব্যক্তি, একটা হলো নগদান ব্যক্তি আর একটা হলো বকেয়া ব্যক্তি। মনে রাখবা, হিসাব বিজ্ঞানের বকেয়া ব্যক্তিতে তোমার নগদে হোক বকেয়া হোক সবভাবে তোমার গ্রহণযোগ্য। আর নগদান ব্যক্তি হলো শুধুমাত্র নগদে টাকা আসলেই সেটা নগদান ব্যক্তিতে যাবে। তাহলে এটা কোন ব্যক্তিতে গেছে, এখানে আর্নেড হয়েছে, দেখো উপার্জিত হয়েছে কিন্তু টাকা গ্রহণ করেনি, তার মানে এটা কোন ব্যক্তিতে যাবে, বকেয়া ব্যক্তি। টাকা উপার্জিত হইলে সেটা আমাদের বকেয়া ব্যক্তিতে চলে যাবে, কিন্তু এখন রিসিভ করেনি সেজন্য বকেয়া ব্যক্তি। যদি বলতো এখানে রিসিভ করছে, তখন সেটা নগদান ব্যক্তিতে যেত। নগদান ব্যক্তিতে শুধুমাত্র নগদ টাকা আদায় হইলে, হাতে আসলেই নগদান ব্যক্তি হবে, আর যদি হাতে না আসে উপার্জিত হয়েছে, তখন আমাদের বকেয়া ব্যক্তিতে যাবে। তো এই বিষয়টা তোমাদের এক্সট্রা জাস্ট বোঝার জন্য বললাম, সেজন্য জানার জন্য, এটা তোমাদের এখানে বেশি গুরুত্বপূর্ণ না। তাহলে আমাদের 26 নাম্বার শেষ। 28 নাম্বারে আসে পেইড ক্যাশ, ক্যাশ পেইড করছে। তো এগুলো কি স্যালারিজ, এরপরে টেলিফোন, এরপরে টেলিফোন বিল, এরপরে হলো ইলেকট্রিসিটি বিল, এগুলো পরিশোধ করছে। তো এগুলো এক একটা ব্যয়, যেহেতু এগুলো পরিশোধ করলে তোমাদের থেকে কী চলে যাবে, টাকা চলে যাবে, টাকা চলে যাবে। তো এগুলো ব্যয় যেহেতু ডেবিট হবে, ব্যয় স্যালারিজ ডেবিট কত, 3,200 টাকা। টেলিফোন বিল ডেবিট কত, 500 টাকা। এরপরে ইলেকট্রিসিটি বিল কত, 1,000 টাকা ডেবিট। আর ক্যাশ কত, ক্যাশ হলো এগুলোর বিপরীতে ক্যাশ হবে প্রত্যেকটা টাকা। এখন 28 নাম্বারটা দেখে, 28 নাম্বারটা আমি এখানে, এটা কত নাম্বার, 28 নাম্বার,
এখানে বলে 30 লিখে রাখছে। আচ্ছা যাই হোক, এখানে 28 হবে। হ্যাঁ, তো 28 নাম্বারে আমি এখানে টোটালগুলো যোগ করে ইয়ে করছি, 4700 টাকা লিখছি। তোমরা কী করো, আমার এখানে জায়গা কম তো সেই জন্য আর কি আলাদা আলাদা লেখেন। তোমরা প্রথমে 3200 টাকা এরকম মাইনাস করবা, এরপরে 3200 নিচে লিখবা 500 টাকা মাইনাস করবা, অর্থাৎ এগুলো যা আছে 3200 টাকা প্রথমে এরা মাইনাস করবা, এরপরে এরা নিচে 500 টাকা মাইনাস করবা, এরপরে 1000 টাকা এরা নিচে মাইনাস করবা। এইভাবে করে তোমরা এখানে করবা, অর্থাৎ নিচে নিচে করবা। আমি হয়তো বা যোগ করে দিয়েছি একসাথে, তারপরে জায়গা যেহেতু নাই। সো এখানেও মাইনাস করবা, এখানেও মাইনাস করবে, এখানেও মাইনাস করবে, নিচে নিচে 4500 সরি 3200 প্রথমে মাইনাস, এরপরে 500 মাইনাস, এরপরে কি 1000 মাইনাস। সো এরপর মাইনাস করলে আমাদের টোটাল হিসাবে কোনো ভুল হবে না। এভাবেও লিখতে পারো, কিন্তু ওইভাবে লিখলে আর কি তোমার আলাদা আলাদা এটা সুবিধা হয়। সো এখানে আমাদের ব্যয় ডেবিট, এরপরে ক্যাশ ক্রেডিট, সেজন্য আমরা এটা এইভাবে লিখছি। জার্নাল হলো এটা। এখন আসি 31 তারিখে। 31 হচ্ছে রিসিভড টাকা 5300 ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড দ্য আনরিয়েলাইজড ব্যালেন্স বি ট্রিটেড আনকালেক্টেবল। এখানে কথাটা বলো, এখানে বলছে রিসিভ টাকা 5300। আমরা যদি দেখি এখানে আমরা 5500 টাকা একটা রিসিভেবল পাই ওদের থেকে, অর্থাৎ এই যে রিসিভ টাকা 5500 ক্যাশ ফর সার্ভিস রেন্ডার। দাঁড়াও, এখানে আমরা দেখি আমাদের এখানে দেন আদার হিসাবে আমরা কত নামাইছি এটা দেখো। এই যে 5500 টাকা, 5500 টাকা আমরা নিচে নামাইছি, রাইট। এখন আমাদের এই কোশ্চেনে বলছে হলো, আমরা যদি দেখি রিসিপ্ট টাকা 3500 টাকা, আমরা কত পাইছি 5300 টাকা পাইছি, পাই নাই কত 200 টাকা পাইনি। এরপরে বলছে, এখানে বলছে দ্য আনরিয়েলাইজড ব্যালেন্স, অবশিষ্ট যে ব্যালেন্স 200 টাকা, 5300 টাকা আমরা রিসিভ করছি, অবশিষ্ট থাকে কত 200, অবশিষ্ট ব্যালেন্স কত 200 টাকা। আনরিয়েলাইজড ব্যালেন্স মানে অবশিষ্ট ব্যালেন্স বি ক্রিয়েটেড আনকালেক্টেবল, মানে যেটা আর কালেক্ট করা যাবে না, যেটা আর কালেক্ট করা যাবে না। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ব্যাড ডেপ্ট বলতে পারি, বা কুরিন বলতে পারি, বা নিশ্চিত ক্ষতি বলতে পারি। তো এটা জার্নাল কী হবে, অ্যাকাউন্টস রিসিভেবল দূর কী করে, হ্যাঁ এটা জার্নালটা কী হবে, এটা জার্নাল হবে তোমার ক্যাশ ডেবিট 5300 টাকা, যেহেতু রিসিভ করছো 5300 টাকা। কুরিন যেটা নিশ্চিত ক্ষতি বা আর পাওয়া যাবে না, ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট কত 200 টাকা। আর এরপরে হলো তোমার অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 5500 টাকা। প্রথমের ক্যাশ ডেবিট 5300 টাকা, ব্যাড ডেপ্ট ডেবিট 200 টাকা, আর হলো দেনাদার হিসাব বা অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 5500 টাকা। সেই জন্য দেখো আমরা এই যে ক্যাশ লিখলাম 5300 টাকা, ক্যাশ লিখলাম 5300 টাকা। এরপরে আমাদের এখানে 200 টাকা আমাদের যেহেতু কুড়ির নিশ্চিত ক্ষতি বা ব্যয় এটা থেকে বিয়োগ হবে, 200 টাকা আমরা বিয়োগ করে দিলাম। এরপরে হচ্ছে দেনাদার হিসেব ক্রেডিট 5500 টাকা, আমরা 5500 টাকা বিয়োগ করে দিছি। ওকে, এখানে আমাদের ব্যালেন্স নীল হয়ে যায়, অর্থাৎ রিসিভেবল আর কোনো টাকা থাকে না, নীল হয়ে গেছে এখানে বা দিছে। তাহলে এখন আমরা লাস্টে কী করবো, এগুলো সব যোগ বিয়োগ করার পরে আমাদের এখানে আসে 55,500, এখানে আসে 1500, এখানে হচ্ছে 600, এখানে হচ্ছে 25,000, অর্থাৎ আমাদের সমান সমান এই পাশে এগুলো বের হচ্ছে। আর এই পাশে আমাদের আসছে হলো 8,000, 10,000 আর হলো 64,600। তো আমরা কী করবো, লাস্টে সবগুলো যোগ করে ওই যে আগের ম্যাথটার মতো সবগুলো যোগ করে একসাথে নিচে লিখবো। এরপরে এগুলো সবগুলো যোগ করে একসাথে নিচে লিখে আমরা টান দিয়ে দেবো, অর্থাৎ ক্লোজ করে দেবো। তো এখানে জায়গা নেই দেখে বাকিটা লেখে নি, তোমরা এই 4-5টা একসাথে যোগ করে নিচে লিখে দেবা, মাঝখানে লিখে এরপরে ক্লোজ করে দেবা, এভাবে করবা। হ্যাঁ, 31 নম্বরটা আবার বলে দিই, রিসিভড টাকা হচ্ছে আমাদের দেনাদার কত আছে, এখানে দেনাদার আছে হলো 5500, সেখানে রিসিভ করছে কত 5300, বলছে বাকিটা অবশিষ্ট টাকা আনরিয়েলাইজড ব্যালেন্স, অবশিষ্ট টাকা যেটা ক্রিয়েটেড বি আনকালেক্টেবল, যেটা আর কালেক্ট করা যাবে না বা সংগ্রহ করা যাবে না, নিশ্চিত ক্ষতি। তো এটা হলো কত 200 টাকা। ক্যাশ আছে 5300 টাকা, এরপরে হচ্ছে কুরিন ডেবিট হচ্ছে 200 টাকা বা ব্যাড ডেপ্ট ডেবিট 200 টাকা, আর হলো দেনাদার বা অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 5500 টাকা। সো আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্সে জানাবে। আর ক্লাসগুলো ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারো। আর আমাদের কোর্স ফি একদমই স্বল্প, যাতে তোমরা শিখতে পারো। আমরা জাস্ট খাতা কলমের টাকাটা নিই তোমাদের কাছ থেকে, কষ্টের কথা বাদে দিলাম, বাট খাতা কলমের টাকাটা তোমাদের কাছ থেকে নিই, কারণ অনেক বেশি খাতা কলম শেষ হয়ে এগুলোতে।
সো তোমরা নিজেরাও ভর্তি হবে, তোমাদের ফ্রেন্ডদেরকেও শেয়ার করবা, তাহলে সবাই উপকৃত হতে পারবে। আশা করছি বুঝতে পারছো। এরপরে না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে অথবা ইনবক্স করবা। ধন্যবাদ।